চলে এসেছি আমি আব্বাস মাস্টার। সকলকেই আব্বাস মাস্টার অ্যান্ড প্রিভি চ্যানেলে স্বাগত জানাই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লজিক পড়াতে গিয়ে আগের দিন আমি বচনের বিভিন্ন শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করি, নিরপেক্ষ বচন পর্যন্ত পৌঁছেছি। আজকে আলোচ্য বিষয় হলো নিরপেক্ষ বচন ও তার শ্রেণীবিভাগ। এই নিরপেক্ষ বচন ক প্রকারের হয়, অর্থাৎ কটা শ্রেণীবিভাগ, এইটা হচ্ছে আজকে আলোচনার মুখ্য বিষয়। এই নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ বা কত ভাগে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করা যাবে সেই বিষয়ে স্পষ্ট ধারণা পেতে হলে প্রথমে আমাদেরকে দুটো বিষয় ভালো করে জেনে নিতে হবে। প্রথমত হচ্ছে গুণ এবং দ্বিতীয়ত পরিমাণ। এখন গুণ, এই গুণ বিষয়টা কি? গুণ হলো কোন একটি বচনে বিধেয়টিকে উদ্দেশ্য পদ সম্পর্কে স্বীকার বা অস্বীকার। সহজ কথায় গুণ হচ্ছে বচনের ক্ষেত্রে কোনো কিছুকে স্বীকার করে নেওয়া বা অস্বীকার করে নেওয়া। এই গুণ দুই প্রকার। প্রথমত সদর্থক, এটিকে অন্য ভাষায় বলা যায় হাবাচক। দ্বিতীয়ত নঙ্গর্থক। অর্থাৎ নাবাচক। গুণ দুটি ভাগে বিভক্ত, অর্থাৎ গুণ দুই প্রকার, সদর্থক বা হাবাচক, নঙ্গর্থক বা নাবাচক। এখন প্রশ্ন হলো কোনগুলি সদর্থক বচন? যে বচনের সংযোজকটি সদর্থক, অর্থাৎ কোন একটি বচনে বিধেয় পদটিকে উদ্দেশ্য সম্পর্কে যদি স্বীকারমূলক চিহ্ন দিয়ে ঘোষণা করা হয় তাহলে বচনটি সদর্থক হবে। এই সদর্থক শব্দগুলো আমরা আগে জেনেছি। যেমন একটি উদাহরণ নেওয়া যাক, সকল সৈনিক হয় সাহসী। সকল সৈনিক হয় সাহসী, এর সংযোজক হয়, অতএব বচনটি সদর্থক। বা কোন কোন আম হয় টক, এক্ষেত্রেও সংযোজকটি সদর্থক, অতএব এই দুটি হলো সদর্থক বচন। অনুরূপ নঙ্গর্থক বচন আমরা দেখাতে পারি, কোন মানুষ নয় অমর। যেহেতু সংযোজক নয়, অর্থাৎ এখানে বিধেয় পদকে উদ্দেশ্য সম্পর্কে অস্বীকার করা হচ্ছে, তাই বচনটি নঙ্গর্থক। অন্য উদাহরণ নেওয়া যেতে পারে, কোন কোন আম নয় টক, অর্থাৎ এই বচন দুটির সংযোজক নঙ্গর্থক, নাবাচক, তাই বচন দুটি নঙ্গর্থক। তাহলে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম গুণ অনুসারে বচন দুই রকমের, সদর্থক বচন এবং নঙ্গর্থক বচন। এখন দেখা যাক পরিমাণ অনুসারী বচন কয় রকমের হয়। পরিমাণ অনুসারে বচন দুই প্রকার, সামান্য, এটাকে আরেক ভাষায় বলা হয় সার্বিক। দ্বিতীয়ত বিশেষ। অর্থাৎ পরিমাণ অনুসারে বচন দুই ধরনের, সামান্য বা সার্বিক বচন এবং বিশেষ বচন। সামান্য বা সার্বিক বচন কোনগুলি? যে ক্ষেত্রে বচনের উদ্দেশ্য পদের শ্রেণীর যে সদস্য উল্লেখ করা থাকে তার যদি সমগ্র অংশ প্রকাশ করা হয় তাহলে সেগুলি সামান্য বচন হবে। খুব সহজ কথায়
যদি কোনো বচনে সমগ্র অংশকে ঘোষণা করা হয় বা যদি কোনো বচনে সমগ্র অংশকে প্রকাশ করা হয় বা যদি কোনো বচনে সমগ্র অংশকে স্বীকার করা বা অস্বীকার করা হয় তাহলে সেগুলি হবে সামান্য বা সার্বিক বচন। বিশেষ বচন, যে ক্ষেত্রে বচনের বিধেয় পদটিকে উদ্দেশ্য পদের কিছু অংশ সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা হয়। সহজ কথায় যদি আংশিক অংশ প্রকাশ করে বা অল্প সংখ্যক অংশ প্রকাশ করে তাহলে সেগুলি হবে বিশেষ বচন। যেমন সকল মানুষ হয় মরণশীল। এখানে বিধেয় পদ মরণশীল, উদ্দেশ্য পদ মানুষ। এই মরণশীল সম্পর্কে কত মানুষকে ঘোষণা করা হলো? না সকল, অর্থাৎ টোটাল মানুষকে ঘোষণা করা হয়েছে। তাই বচনটির পরিমাণ সামান্য বা সার্বিক। অনুরূপ কোন মানুষ নয় অমর। এক্ষেত্রেও অমর হচ্ছে বিধেয় পদ আর মানুষ হলো উদ্দেশ্য পদ। অমরতা সম্পর্কে কতগুলো মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে? কোন, অর্থাৎ টোটাল মানুষ শ্রেণীর, মানুষ জাতির সমগ্র অংশকে অমর সম্পর্কে অস্বীকার করা হয়েছে। তাই এই বচনটি হলো সামান্য বা সার্বিক। অনুরূপ বিশেষ বচন হবে এই রকম, যেমন কোন মানুষ হয় সৎ। যেহেতু এখানে বিধেয় পদ সৎ সম্পর্কে মানুষ শ্রেণীর সমগ্র অংশ স্বীকার করা হয়নি, আংশিক কোনো মানে অল্প কিছু মানুষকে স্বীকার করা হয়েছে, তাই বচনটি বিশেষ বচন। অনুরূপ কোন মানুষ নয় সৎ। এক্ষেত্রেও সৎ সম্পর্কে অস্বীকার করা হয়েছে কতগুলো মানুষকে? না কোনো, অর্থাৎ সমগ্র মানুষকে অস্বীকার করা হয়নি, আংশিক মানুষকে অস্বীকার করা হয়েছে। তাই এই বচনটিও বিশেষ বচন। তাহলে আজকে আমরা স্পষ্টভাবে গুণ এবং পরিমাণ সম্পর্কে ধারণা পেলাম। আরেকবার স্বচ্ছভাবে বিষয়টি ক্লিয়ার করছি। গুণ কোন বচনের স্বীকার বা অস্বীকারমূলক চিহ্ন, খুব সহজে মনে রাখার বিষয়। এই গুণ অনুযায়ী বচন দুই ধরনের, সদর্থক বা হাবাচক, নঙ্গর্থক বা নাবাচক। সদর্থক বচন সেইগুলি হবে, মনে রাখবে, যেগুলোর সংযোজক হাবাচক, হয়, হন, হয়, হও, এই রকম ধরনের সংযোজক থাকলেই সেগুলিকে আমরা সদর্থক বচন বলতে পারবো। অনুরূপ যে বচনগুলির সংযোজক নঙ্গর্থক চিহ্ন দিয়ে নয়, নন, নই, নৌ এই রকম কোন একটি শব্দ যদি সংযোজক হিসেবে থাকে তাহলে সেগুলোকে আমরা নিশ্চিতভাবে নঙ্গর্থক বচন বলতে পারবো। তাহলে ক্লিয়ার বুঝতে পারছো? গুণ অনুযায়ী বচন দুই ধরনের, সদর্থক এবং নঙ্গর্থক। এবার পরিমাণ অনুযায়ী বচন দুই ধরনের, সামান্য বচন বা সার্বিক বচন, বিশেষ বচন। সামান্য বা সার্বিক বচন কোনগুলো? যেগুলোতে সমগ্র অংশকে স্বীকার বা অস্বীকার করা হবে। মনে রাখবে, স্বীকার বা অস্বীকারমূলক দুটি বিষয় কিন্তু এখানে প্রযোজ্য সামান্য বা সার্বিক বচনের ক্ষেত্রে। কারণ তর্কবিদ্যাতে কেবলমাত্র সদর্থক চিহ্ন দিয়েই সমগ্র স্বীকার করা হয় না, নঙ্গর্থক চিহ্ন দিয়েও সমগ্রকে অস্বীকার করা হয়। যেমন এখানে দুটি উদাহরণে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, সকল মানুষ হয় মরণশীল। মরণশীলতা সম্পর্কে মানুষ শ্রেণীর সমগ্র অংশকে সূচিত করা হয়েছে। অতএব বচনটি সামান্য বা সার্বিক বচন। অস্বীকার ক্ষেত্রেও ঠিক তাই, অমরত্ব সম্পর্কে সমগ্র মানুষকে অস্বীকার করা হয়েছে। কারণ কোন মানুষ বলতে মানুষ শ্রেণীর সকল সদস্যকেই সামগ্রিকভাবে নয় দিয়ে অস্বীকার করা হয়েছে। তাই এই বচনটি ও সামান্য বা সার্বিক বচন। বিশেষ বচন
যেখানে আংশিক অংশকে প্রকাশ করা হয়, খুব সহজে মনে রাখার বিষয়, সমগ্র অংশ প্রকাশ করা হবে না। আর এই আংশিক অংশকে প্রকাশ করার পরিমাণক চিহ্ন হলো কোন কোন। কোন কোন কথার অর্থ হলো কিন্তু অন্তত পক্ষে একজন, টোটাল নয়। কতিপয় হতে পারে, অধিকাংশ হতে পারে, কিছু হতে পারে, কিন্তু সমগ্র কখনো নয়। তাহলে কোনগুলো বিশেষ বচন হবে আমরা স্পষ্টভাবে বা খুব সহজে মনে রাখতে পারবো যদি কোনো কোনো দিয়ে শুরু হয়। কোনো কোনো মানুষ হয় সৎ, অর্থাৎ সততার সম্পর্কে মানুষ শ্রেণীর কোনো কোনো অংশকে নির্দেশ করা হয়েছে, তাই বচনটি বিশেষ বচন। অনুরূপ সততা সম্পর্কে অস্বীকার করা হয়েছে মানুষ শ্রেণীর আংশিক অংশকে, তাই এই বচনটিও বিশেষ বচন। তাহলে আজকে আমাদের গুণ এবং পরিমাণ অনুযায়ী বচন করক্রমে হতে পারে, কি কি হতে পারে এই সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা আশা করি সবাই হয়ে গেছে। এরপরে আমি আলোচনায় চলে যাব নিরপেক্ষ বচনের গুণ আর পরিমাণ, অর্থাৎ নিরপেক্ষ বচন শ্রেণীভাগ করতে হলে তার প্রয়োজন আছে গুণ এবং পরিমাণ সম্পর্কে স্বচ্ছ ধারণা। কারণ নিরপেক্ষ বচনকে শ্রেণীভাগ করা হবে গুণের ভিত্তিতে এবং পরিমাণের ভিত্তিতে, আর গুণ পরিমাণ যুক্ত হয়েই টোটাল নিরপেক্ষ বচনের শ্রেণীভাগ নির্ধারণ করা হয়। পরের ক্লাসে আমরা নিরপেক্ষ বচনের টোটাল শ্রেণীভাগ কি সে সম্পর্কে আলোচনা করব। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।